হ্যালো অষ্টম শ্রেণী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আমি কথা বলবো বিজ্ঞান বইয়ের ষষ্ঠ চ্যাপ্টার পরমাণুর গঠন নিয়ে। অর্থাৎ চ্যাপ্টারটার নাম হচ্ছে পরমাণুর গঠন। পরমাণু কিভাবে গঠিত, সেটা নিয়ে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটাতে আলোচনা করব। তো যেহেতু আমরা পরমাণু গঠন নিয়ে আলোচনা করবো, তার আগে আমাদের জানা উচিত আসলে পরমাণু জিনিসটা কি। পরমাণু জিনিসটা কি সেটা জানার জন্য আমরা চলে যাব 2400 বছর আগে। তোমরা এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া, আমরা তো এখন কথা বলতেছি হচ্ছে পরমাণু নিয়ে 2025 সালে এসে, আমরা কেন 2400 বছর আগে চলে যাব হচ্ছে পরমাণুর গঠন জানার জন্য বা পরমাণু কি জানার জন্য। কারণ হচ্ছে পরমাণু জিনিসটা আসলে কি, সেই কথাটা শুরু হয়েছে আজ থেকে 2400 বছর আগেই, অর্থাৎ খ্রিস্টপূর্ব 400 সালের দিকে। কত সালের দিকে? খ্রিস্টপূর্ব 400 সালের দিকে। খ্রিস্টপূর্ব 400 সালের দিকে একজন বিজ্ঞানী ছিল, তার নামটা একটু তোমরা মাথায় রাখো, ডেমোক্রিটাস নামক একজন বিজ্ঞানী। বিজ্ঞানীর নাম কি ছিল? ডেমোক্রিটাস। এই যে বিজ্ঞানী মহাশয় ছিল, ডেমোক্রিটাস নামক বিজ্ঞানী ছিল, সে একটা কথা বলছিল যে পদার্থগুলো ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত। পদার্থগুলো ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত, যাকে আর ভাঙা যায় না। এখন একটা প্রশ্ন আসতে পারে, পদার্থ কি? অলরেডি আমরা যারা বিজ্ঞান বইটা পড়ছি তারা হচ্ছে পদার্থ কি সেটা কিন্তু জানি। পদার্থ হচ্ছে যে সকল বস্তু জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করার চেষ্টা করে তাদেরকে পদার্থ বলে। পদার্থগুলো কি কি হতে পারে? কঠিন, তরল, বায়বীয়, এ ধরনের পদার্থ হইতে পারে। তো এখন আমরা হচ্ছে এই ডেমোক্রিটাস নামক বিজ্ঞানী কি বলছে, পদার্থগুলো অর্থাৎ আমাদের সমাজে যে দৃশ্যমান, আমাদের প্রকৃতিতে যে দৃশ্যমান পদার্থগুলো আছে, প্রত্যেকটা পদার্থই বলো সবগুলো কি দ্বারা গঠিত? একটা ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত। ওই ক্ষুদ্রতম কণাকে আর ভাঙা যায় না। ধরো সবচেয়ে ক্ষুদ্রতম কণাটা হচ্ছে এই মার্কারটা, এই মার্কারটাকে আর ভাঙা যাবে না, তিনি এই কথাটা বলছে। তো তিনি যে কথাটা বলছে সেটা হচ্ছে কি, এই যে প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত, ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত। সেই ক্ষুদ্রতম কণাটার নাম দিচ্ছে হচ্ছে তিনি অ্যাটম। ক্ষুদ্রতম কণাটার নাম কি দিছে তিনি? অ্যাটম নাম দিয়েছিল। এই যে ক্ষুদ্রতম কণাটা অ্যাটম, তিনি কথা আসতে পারে এখন অ্যাটম কেন বলছে, কারণ এই যে অ্যাটম কথাটা তিনি হচ্ছে একটা গ্রিক শব্দ থেকে নিছে। কি শব্দ থেকে নিছে? গ্রিক শব্দ থেকে নিছে। গ্রিক শব্দ অ্যাটোমোজ। গ্রিক শব্দ অ্যাটোমোজ। অ্যাটোমোজ অর্থ হচ্ছে অবিভাজ্য। এ মানে হচ্ছে না, এ মানে কি না, টমস মানে হচ্ছে বিভাজ্য, অর্থাৎ বিভাজ্য না। অ্যাটোমোজ অবিভাজ্য, অর্থাৎ অবিভাজ্য বলতে কি বোঝায়? যেটাকে আর ভাঙা যায় না। তোমরা যে অ্যাটম খাও সেন্ট্রাল ফুডের মতো, সেই অ্যাটম না, কিন্তু এখানে অ্যাটম মানে হচ্ছে যাকে ভাঙা যায় না, অবিভাজ্য। তো ডেমোক্রিটাস নামক ওই বিজ্ঞানী মহাশয় আজ থেকে 2400 বছর আগেই একটা কথা বলে বসছে যে পদার্থসমূহ একটা ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত, যেই কণাকে আর ভাঙা যায় না। পরবর্তীতে ওই সময়ের দুজন মহান বিজ্ঞানী ছিল, একটা হচ্ছে প্লেটো আর একটা হচ্ছে এরিস্টটল। ওই সময় হচ্ছে তাদের সমাজে এতটাই প্রভাব ছিল, তারা যেটা বলতো সে সমাজ হচ্ছে ওইটা মেনে নিত। তো এরিস্টটল একটা কথা বলছে, এরিস্টটল বলছে হচ্ছে পদার্থগুলো হচ্ছে যে কণাগুলো দ্বারা গঠিত। এরিস্টটল বলছে কি পদার্থসমূহ হচ্ছে, পদার্থগুলোকে আর ভাঙা যায় না। অর্থাৎ পদার্থগুলো নিয়ে একটা কথা বলছিল যে পদার্থ, প্রত্যেকটা পদার্থ হচ্ছে বায়ু, পানি, আগুন এগুলো দ্বারা গঠিত। তো তার এই কথাটা হচ্ছে ওই সমাজ হচ্ছে খুবই প্রচুর প্রচলিত ছিল হচ্ছে দীর্ঘ সময় ধরে। পরবর্তীতে এসেছে 1803 সালের দিকে। 1803 সালের দিকে ইংরেজের বা ইংল্যান্ডের বা ইংরেজের একজন ছিল স্কুল শিক্ষক ছিল, তার নাম হচ্ছে জন ডাল্টন। তার নাম কি ছিল? জন ডাল্টন নামক একজন বিজ্ঞানী ছিল বা স্কুল শিক্ষক ছিল। ওই জন ডাল্টন একটা কথা বলছে। জন ডাল্টন হচ্ছে এই যে ডেমোক্রিটাস যে কথাটা বলছিল যে প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত, যাকে আর ভাঙা যায় না, তিনি হচ্ছে ওইটা পরীক্ষা করছে। কিছু পরীক্ষা করছে, পরীক্ষাগুলো থেকে যে ফলাফলগুলো পাইছে সেই ফলাফলগুলোর উপর ডিপেন্ড করে বলছে যে ডেমোক্রিটাসের কথাটাই সত্য ছিল যে পদার্থগুলোকে ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত, যাকে আর ভাঙা যায় না। তো তিনি হচ্ছে ডেমোক্রিটাসকে শ্রদ্ধা করে, ডেমোক্রিটাস যে নামটা দিছিল, অ্যাটম নামটা দিছিল, তিনি হচ্ছে কণাগুলোর নামটা দিয়েছেন হচ্ছে অ্যাটম। এতটুকু পর্যন্ত আমরা জানতে পারছি। পরবর্তীতে হচ্ছে আরো বিজ্ঞানী হচ্ছে এটা নিয়ে অনেক কাজ করছে। এটার মধ্যে তালিকায় যুক্ত হয়েছিল বিজ্ঞানী নিউটন। পরবর্তীতে এভাবে হচ্ছে যে থমসন, রাদারফোর্ড, বোর, অনেক অনেক বিজ্ঞানীর অবদান আছে পরমাণু গঠন নিয়ে কাজ করার জন্য। তো জন ডাল্টনের পরবর্তীতে আরেকজন মহান বিজ্ঞানীর নাম আমরা হচ্ছে এখন আলোচনা করব, সেটা হচ্ছে রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড। এই যে বিজ্ঞানী রাদারফোর্ড আছে, সেই রাদারফোর্ড হচ্ছে 1907 সালের দিকে হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ নামক একটা পরীক্ষা করছে। আলফা কণা বিচ্ছুরণ নামক একটা পরীক্ষা করছে, যেটা হচ্ছে তোমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট না। পরবর্তীতে 1911 সালে হচ্ছে তিনি পরমাণুর গঠন নিয়ে কি বলছে, পরমাণুর গঠন নিয়ে হচ্ছে কিছু কথা বলছে। পরমাণুর গঠন নিয়ে উনি কিছু কথা বলছে, যেগুলোকে বলা হয় রাদারফোর্ডের মতবাদ।
রাদারফোর্ডের পরমাণু মতবাদ, এগুলো আমরা পরবর্তীতে পড়বো। তো আসলে এখানে পরমাণু কি সেটা কিন্তু আমরা কিছুটা আজ করতে পারছি। পরমাণু জিনিসটা কি? পরমাণু হচ্ছে ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না। সেটা এই যে রাদারফোর্ড আসছে, রাদারফোর্ড হচ্ছে তার কথার মধ্যে বলছে যে না, পরমাণু যে ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত সেগুলোকে আসলে হলে আরো ধীরে ধীরে ভাঙা যায়। ধরো হচ্ছে একটা পদার্থ আছে, পদার্থকে তুমি ভাঙলে পাইবে হচ্ছে, এই যে পদার্থ আছে পদার্থকে ভাঙলে পাইবে হচ্ছে পরমাণু। তো এই যে রাদারফোর্ড আসছে, তারপরে পরবর্তীতে বোর আসছে, তারা এসে বলতেছে যে পরমাণুকে হচ্ছে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায়। পরমাণুকে কি করা যায়? আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায়। তাদের আগ পর্যন্ত যারা ছিল, জন ডাল্টন বলো, ডেমোক্রিটাস বলো, প্রত্যেকে হচ্ছে বলছে পদার্থের যে ক্ষুদ্রতম কণা পরমাণু সেটাকে আর ভাঙা যায় না। কিন্তু রাদারফোর্ড এসে বলছে যে পদার্থের যে ভাঙলে পরমাণু পাওয়া যায়, সেই পরমাণুকে ভাঙলে হচ্ছে আবার আমরা ইলেকট্রন পাবো, প্রোটন পাবো, নিউট্রন পাবো। ইলেকট্রন পাবো, প্রোটন পাবো, নিউট্রন পাবো। তো এটা একটু মাথায় রাখবে, ইলেকট্রন পাবো, প্রোটন পাবো, নিউট্রন পাবো। পদার্থে যে পরমাণু দ্বারা গঠিত এই পরমাণুগুলোকে ভাঙলে আমরা তিনটা মৌলিক কণা পাবো, ইলেকট্রন পাবো, প্রোটন পাবো, নিউট্রন পাবো। তুমি যে কোনো পদার্থকে ভেঙে যে পরমাণুটা পাবে সেই পরমাণুতে তিনটা জিনিস বাধ্যতামূলকভাবে থাকবে। তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলোর ক্ষেত্রে তুমি আরেকটা জিনিস মনে রাখতে পারো, এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কে আবিষ্কার করছে সেটা এক্সট্রা হিসেবে যদি আমরা মনে রাখতে চাই। ইলেকট্রন আবিষ্কার করছে হচ্ছে থমসন নামক একজন বিজ্ঞানী। থমসন নামক একজন বিজ্ঞানী হচ্ছে ইলেকট্রনকে আবিষ্কার করছে। প্রোটন জিনিসটাকে আবিষ্কার করছে হচ্ছে রাদারফোর্ড। এবং হচ্ছে নিউট্রন, এই যে কণাটা আছে, নিউট্রন কণাটা আবিষ্কার করছে চ্যাডউইক নামক একজন বিজ্ঞানী। চ্যাডউইক নামক একজন বিজ্ঞানী। অর্থাৎ আমরা বুঝতে পারলাম পরমাণু কি? পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, অথবা এটাকে যদি আমরা আরো একটু স্পেসিফিক ভাবে বলতে চাই, পরমাণু কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। দেখো এখানে এই যে পরমাণু শব্দটা আছে, পরমাণু, পরমাণুর মধ্যে দুইটা শব্দ দ্বারা গঠিত, একটা হচ্ছে কি পরম, আরেকটা হচ্ছে অণু। একটা হচ্ছে কি পরম, আরেকটা হচ্ছে অণু। অণু কি? অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তোমরা একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া যৌগিক পদার্থ তাহলে কি? যৌগিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ বাদে অন্য কোনো পদার্থ পাওয়া যায়, অন্য কোনো পরমাণু পাওয়া যায়। যেমন ধরো হচ্ছে তুমি যদি পানি থাকে তোমার কাছে, ধরো পানি, পানির সংকেত হচ্ছে আমরা জানি H2O। H2O কে পানি বলে, একটু মাথায় রাখো। H দ্বারা হাইড্রোজেন বোঝায়, U দ্বারা অক্সিজেন বোঝায়, অর্থাৎ দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে হচ্ছে পানি তৈরি হয়। এই যে তুমি যদি পানিকে ভাঙো তাহলে হাইড্রোজেন পাইবা, অক্সিজেন পাইবা। যেহেতু হাইড্রোজেন অক্সিজেন দুইটা ভিন্ন ভিন্ন মৌল, এই জন্য হচ্ছে এটাকে বলা হচ্ছে একটা যৌগিক পদার্থ। আর ধর হচ্ছে যদি তোমার কাছে হচ্ছে একটা আয়রনের খণ্ড থাকে, অর্থাৎ লোহার খণ্ড থাকে, লোহা হচ্ছে আয়রন দ্বারা গঠিত, এই তুমি লোহাটাকে ভাঙলে লোহার ছোট ছোট টুকরাই পাইবা, মানে আয়রনই পাইবা। যেহেতু লোহাকে ভাঙলে অর্থাৎ আয়রনকে ভাঙলে আয়রনই পাইতেছি, এই জন্য এটাকে বলা হয় মৌলিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, মানে যৌগিক পদার্থকে ভাঙলে যে সবচেয়ে ছোট কণাটা পাওয়া যায় সেটাকে বলা হয় অণু। আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু। পরমাণু হচ্ছে মৌলিক, ধরো এটা একটা পদার্থ, এটাকে ভাঙতে 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 এত ছোট্ট করছো, যে ছোট্ট হওয়া পর্যন্ত তুমি বুঝতে পারতেছো এটা তারা এটা তৈরি হয়েছে, সেটাকে বলা হয় পরমাণু। তাহলে আমরা পরমাণু কি সেই সংখ্যাটা সহজে দিতে পারবো। যদি আমরা একটু দেই সংখ্যাটা কি হবে, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যে কণা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওই মৌলটার স্থায়িত্ব থাকে। ধরো তোমার কাছে একটা খাতার পৃষ্ঠা আছে, তুমি খাতার পৃষ্ঠাটা কি করলা, ছোট্ট করতে 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 এমন ছোট্ট করছো যে এত ছোট করছো তখন আর বোঝা যাইতেছে না, ওইটা কিন্তু পরমাণু বলবো না। পরমাণু বলবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এইটা ছোট হওয়া পর্যন্ত বলতে পারবো এটা খাতার একটা অংশ ছিল। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে পরমাণু। পরবর্তীতে আমরা পড়বো হচ্ছে পরমাণু পরে পারমাণবিক সংখ্যা পড়বো, ভর সংখ্যা পড়বো, নিউট্রন সংখ্যা পড়বো, আইসোটোপ পড়বো। সবার প্রথমে আসি পারমাণবিক সংখ্যাকে। প্রকৃতিতে যে সকল মৌল আছে, মৌলিক পদার্থ আছে, এই যে ওর পরমাণুগুলো আছে, প্রত্যেকটা পরমাণুর একটা সিরিয়াল নম্বর আছে। কি আছে? যেমন ধর হচ্ছে প্রকৃতি হচ্ছে হাইড্রোজেন নামক একটা পরমাণু আছে, হাইড্রোজেন নামক একটা পরমাণু আছে। প্রকৃতি হচ্ছে কার্বন নামক একটা পরমাণু আছে। প্রকৃতি অক্সিজেন নামক একটা পরমাণু আছে। এই যে এত এত পরমাণু, প্রকৃতিতে বলা যায় হচ্ছে প্রায় 118টি এ পর্যন্ত হচ্ছে পরমাণু আবিষ্কার করেছে। কয়টি? 118টি আবিষ্কার করা হয়েছে। এর মধ্যে হচ্ছে 98টি হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়। কয়টি পাওয়া যায় প্রকৃতিতে? 118টির মধ্যে 98টিতে আমরা প্রকৃতিতে পাবো। আর এই যে বাকি যে 20টা আছে সেই 20টা হচ্ছে আমরা
কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে, কৃত্রিমভাবে মানুষ ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। আর এর মধ্যে হচ্ছে আমাদের যে মানবদেহ আছে, মানবদেহ কিন্তু পদার্থ দ্বারা বা পরমাণু দ্বারা গঠিত, এবং আমাদের শরীর হচ্ছে টোটাল 26 রকমের মৌলিক পদার্থ দ্বারা গঠিত, মৌল দ্বারা গঠিত। কতটি? প্রায় 26টি মৌল দ্বারা আমাদের দেহ গঠিত। আর 118টি মৌলিক পদার্থ বা মৌল পাওয়া যায় প্রকৃতিতে, এর মধ্যে 98টি প্রকৃতিতে পাওয়া যায়, 20টি কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। তো এই যে মৌলগুলো বা মৌলিক পদার্থগুলো প্রত্যেকটা হচ্ছে একটা সিরিয়াল নাম্বার থাকে, প্রত্যেকটা কি থাকে? একটা সিরিয়াল নাম্বার থাকে। যেমন হাইড্রোজেন হচ্ছে 1 নম্বর সিরিয়াল, কার্বন হচ্ছে 6 নম্বর সিরিয়াল, অক্সিজেন হচ্ছে 8 নম্বর সিরিয়াল। এই যে তাদের সিরিয়াল নাম্বারটা, সেটাকে বলা হয় হচ্ছে পারমাণবিক সংখ্যা। এখন প্রশ্ন আসতে পারে, এই যে সিরিয়ালটা কারা দিছে, কে দিছে, কিভাবে দিছে? তো সিরিয়ালটা দিছে হচ্ছে এই যে তাদের ভিতরে কতগুলো প্রোটন আছে। আমরা কিন্তু প্রোটন দেখছি। প্রোটন কি জিনিস ছিল? প্রোটন হচ্ছে একটা মৌলিক পদার্থ, কণা ছিল, একটা মৌলিক কণা ছিল। একটা পরমাণুকে ভাঙলে যে কণাটা পাওয়া যায়, ইলেকট্রন পাওয়া যায়, প্রোটন পাওয়া যায়, নিউট্রন পাওয়া যায়। তো ওই মৌলটার ভিতরে যতগুলো প্রোটন আছে সেটাই হচ্ছে তার সিরিয়াল সংখ্যা। হাইড্রোজেনকে ভাঙলে একটা প্রোটন পাওয়া যায়, এই জন্য হাইড্রোজেনের সিরিয়াল হচ্ছে 1। কার্বনকে ভাঙলে 6টা প্রোটন পাওয়া যায়, এই জন্য কার্বনের সিরিয়াল হচ্ছে 6। অক্সিজেনকে ভাঙলে 8টা প্রোটন পাওয়া যায়, এই জন্য অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 8। তাহলে আমরা বলতে পারবো যে পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলে অবস্থিত বা উপস্থিত প্রোটনের সংখ্যা। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যাটা জিনিসটা কি? পারমাণবিক সংখ্যা জিনিসটা হচ্ছে কোনো মৌলে উপস্থিত, কোনো মৌলে উপস্থিত প্রোটনের সংখ্যা। প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। অর্থাৎ একটা মৌলের মধ্যে একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকবে, একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকবে, সেই প্রোটনের সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। একটা মৌলের মধ্যে, একটা পরমাণুর মধ্যে যদি 50টা প্রোটন থাকে, সেই 50 হচ্ছে পারমাণবিক সংখ্যা। বুঝতে পারছো? আর প্রোটন সংখ্যা কি? প্রোটন সংখ্যাটা হচ্ছে সিরিয়াল নাম্বারটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, যতগুলো প্রোটন উপস্থিত থাকে পরমাণুকে ভাঙলে। তারপরে আমরা আসবো হচ্ছে ভর সংখ্যা জিনিসটা কি? ভর সংখ্যা জিনিসটা হচ্ছে, আমরা অলরেডি বলছিলাম হচ্ছে, দেখো আমরা যে আরেকটু বেসিক আলোচনা করি, একটা পরমাণুকে ভাঙলে তুমি 3টা জিনিস পাইবা। কি কি পাইবা? প্রোটন পাইবা, নিউট্রন পাইবা এবং হচ্ছে ইলেকট্রন পাইবা। তো এই যে বিজ্ঞানী রাদারফোর্ড আছে, আমরা একটা গল্প করি আসো। এই যে বিজ্ঞানী রাদারফোর্ড আছে, রাদারফোর্ড কি বলছিল? রাদারফোর্ড বলছে হচ্ছে পরমাণুতে হচ্ছে ইলেকট্রন পাওয়া যাবে, প্রোটন পাওয়া যাবে, নিউট্রন পাওয়া যাবে। আর নিউট্রন এবং প্রোটন হচ্ছে পরমাণুর একটা নিউক্লিয়াসের ভিতর পাওয়া যাবে। ধরো এইটা হচ্ছে একটা পরমাণু এবং এটার ভিতরে একটা নিউক্লিয়াস থাকে। এই যে এই জায়গাটা যদি নিউক্লিয়াস ধরি, এই নিউক্লিয়াসের ভিতরে থাকবে হচ্ছে কে? নিউক্লিয়াসের ভিতরে থাকবে হচ্ছে নিউট্রন থাকবে। এই যে নিউট্রন থাকবে, এখানে নিউট্রন থাকবে, সাথে থাকবে হচ্ছে প্রোটন। এই কথাটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড বলছিল। কি বলছে? নিউট্রন থাকবে এবং প্রোটন থাকবে। আর এই যে বাহিরে যে বিভিন্ন পদ থাকতে পারে, বাহিরে কি থাকতে পারে? এই যে বিভিন্ন পদ থাকতে পারে, এই পদগুলোতে হচ্ছে ইলেকট্রন থাকবে। এতটুকু বুঝতে পারছি আমরা? অর্থাৎ কোনো মৌলের মাঝখানে কেন্দ্রটাকে বলা হয় নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াস হচ্ছে নিউট্রন থাকবে, প্রোটন থাকবে, আর বাহিরে বিভিন্ন পদ থাকতে পারে, যেই পদগুলোকে কক্ষপথ বলা হয়, এবং সেখানে ইলেকট্রন থাকবে। তো একটা মৌলের নিউক্লিয়াসে যতগুলো নিউট্রন এবং প্রোটন থাকে, সেটার যোগফলকে ভর সংখ্যা বলে। তাহলে ভর সংখ্যা জিনিসটা কি? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে কি বলে? ভর সংখ্যা বলে। তাহলে আমরা ভর সংখ্যা লিখতে পারবো প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল। প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফল অথবা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার সমষ্টি। যেমন ধরো একটা মৌলের মধ্যে, একটা পরমাণুর মধ্যে 10টা প্রোটন আছে। হ্যাঁ, ধরো হচ্ছে কয়টা প্রোটন আছে? 10টা প্রোটন আছে। এবং এই পরমাণুটার নিউক্লিয়াসের মধ্যে বা কেন্দ্রের মধ্যে ধরো 11টা নিউট্রন আছে। 10টা প্রোটন ধরো আর 11টা নিউট্রন ধরো। তাহলে এই যে 10টা প্রোটন এবং 11টা নিউট্রন, যদি আমাদেরকে বলা হয় এখানে পারমাণবিক সংখ্যা কত, তাহলে পারমাণবিক সংখ্যা আমরা সহজে বলতে পারবো, কারণ যতগুলো প্রোটন সেটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। যেহেতু এখানে 10টা প্রোটন আছে, সুতরাং এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। আর যেহেতু এখানে টোটাল প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলগুলো আসতেছে 10 যোগ 11 21, সেটাই হচ্ছে ভর সংখ্যা।
তাহলে কোনো মৌলের বা কোনো পরমাণুর ভর সংখ্যা কাকে বলবো? ওই মৌলে উপস্থিত, ওই পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলা হয়। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে কি বলা হয়? ভর সংখ্যা বলা হয়। তো এখানে হচ্ছে তোমাদের বই একটা অঙ্ক দিছে, দেখো আমি যদি একটু দেখি যে দেখো অঙ্কটাতে কি বলছে। ক নামক একটা মৌলের পারমাণবিক সংখ্যা, এই যে প্রশ্নে উদাহরণটা দিছে, ক নামক একটা মৌল আছে, কি আছে? ক নামক একটা মৌল। এই যে দেখো ক নামক একটা মৌল আছে, এই ক নামক মৌলের পারমাণবিক সংখ্যা বলে দিচ্ছে 17। পারমাণবিক সংখ্যা কত বলছে? পারমাণবিক সংখ্যা, ধরো পা সংখ্যা লিখলাম আমি, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 17 দেওয়া আছে। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে হচ্ছে ভর সংখ্যা 35। ভর সংখ্যা দেওয়া আছে হচ্ছে 35। এই দুইটা তথ্য দেওয়া আছে, দিয়ে বলছে এই ওই মৌলের একটি পরমাণুতে কয়টা করে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। প্রশ্নটা একটু খেয়াল করো। ক নামক একটা মৌল আছে, মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, ভর সংখ্যা হচ্ছে 35। ওই মৌলে ইলেকট্রন সংখ্যা কয়টা, প্রোটন সংখ্যা কয়টা, নিউট্রন সংখ্যা কয়টা? তো আমরা বলছিলাম পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা যতটা, পারমাণবিক সংখ্যা হচ্ছে তত। প্রোটন সংখ্যা যতটা, অর্থাৎ কোনো মৌলের পরমাণুতে যতগুলো প্রোটন উপস্থিত থাকে সেটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। যেহেতু পারমাণবিক সংখ্যা 17, সুতরাং আমরা বলতে পারবো প্রোটন সংখ্যা হচ্ছে 17। প্রোটন সংখ্যা সমান হচ্ছে 17। কেন? কারণ হচ্ছে পারমাণবিক সংখ্যা 17, এবং আমরা জানি কোনো মৌলে উপস্থিত প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। পরবর্তীতে আমাদেরকে বলছে ইলেকট্রন সংখ্যা কত। তো এখন আমরা একটা কথা বলি, একটা মৌলের নিউক্লিয়াসে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে আমরা জানি, এবং তার কক্ষপথগুলোতে, তার বাহিরে যে পদগুলো থাকে সেই পদগুলোতে ইলেকট্রন থাকে। তো একটা মৌলের নিউক্লিয়াসের ভিতরে যতগুলো প্রোটন থাকে তার বাহিরে কক্ষপথে ততটা ইলেকট্রন থাকবে। কি বলছি? একটা মৌলের অথবা একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকতেছে তার বাহিরের কক্ষপথে সম সংখ্যক ইলেকট্রন থাকবে। তো প্রোটন যেহেতু 17টা, ইলেকট্রন কতটা হবে? প্রোটন 17টা, মানে ইলেকট্রন সংখ্যা অবশ্যই 17টা হতে হবে, কারণ প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হবে। তারপরে আমাদেরকে আরেকটা প্রশ্ন বলছিল যে নিউট্রন সংখ্যা কয়টা হবে। অলরেডি দেখো আমরা ভর সংখ্যায় বলে আসছিলাম কি, প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে ভর সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলই ছিল হচ্ছে আমাদের ভর সংখ্যা, সমান ছিল হচ্ছে ভর সংখ্যা। দেখো তো প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফল যেহেতু ভর সংখ্যা হয়, প্রোটন সংখ্যা আমরা কত জানি? 17 জানি, যোগ হচ্ছে নিউট্রন সংখ্যা, যোগ হচ্ছে কি নিউট্রন সংখ্যা, সমান ভর সংখ্যা। আর ভর সংখ্যা কত ছিল? 35 ছিল। তা আমরা যদি নিউট্রন সংখ্যা বের করতে চাই, অর্থাৎ নিউট্রন সংখ্যা যদি বের করতে চাই, ধরো নিউট্রন সংখ্যা আমরা বের করতে চাইছি, তাহলে আমরা কি লিখবো? 35 আর 17 যেহেতু এদিকে যোগ আকার আছে ওইদিকে বিয়োগ করে দেবো, তাহলে 35 বিয়োগ 17, 35 থেকে 17 বাদ দিলে কত হইতেছে? 18 থাকতেছে। সুতরাং নিউট্রন সংখ্যা হচ্ছে 18। নিউট্রন সংখ্যা কত? 18। তো এই প্রশ্নটা বুঝতে পারছো কিনা দেখো। আবার বলি, কি বলছিল? ক নামক একটা মৌল আছে, ওই মৌলে পারমাণবিক সংখ্যা যদি 17 হয় এবং হচ্ছে ভর সংখ্যা যদি 35 হয়, তাহলে ওই মৌলে একটা পরমাণুতে প্রোটন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত। পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যা বা প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে, এই জন্য যেহেতু পারমাণবিক সংখ্যা 17, প্রোটন সংখ্যা অবশ্যই হবে কত? 17। এবং একটা মৌলের নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে তার বাহিরে কক্ষপথগুলোকে ততগুলো ইলেকট্রন থাকবে, এই জন্য ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17। এবং আমরা জানি ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে কি বলে? ভর সংখ্যা বলে। তো আমরা প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা লিখে নিউট্রন সংখ্যা পেয়ে গেছে হচ্ছে 18। তো আমরা হচ্ছে সহজে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা বের করতে বলতে পারবো। পরবর্তীতে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আইসোটোপ কি। ধরো হচ্ছে আমাদেরকে প্রশ্ন দিল হচ্ছে আইসোটোপ। আইসোটোপ, আইসোটোপের ইংরেজি বানানটা যদি একটু খেয়াল করি, দেখো আইসোটোপ। এই যে আইসো কথাটা আছে, আইসো শব্দটা আছে, আইসো শব্দটার অর্থ হচ্ছে একই, সেম, একই। এবং এই যে টোপ শব্দটা আছে, এই যে টোপ শব্দটা আছে সেটার অর্থ হচ্ছে অবস্থান, পজিশন। আইসো মানে একই, টোপ মানে অবস্থান, মানে তারা হচ্ছে একই জায়গায় অবস্থান করবে।
এটা আসলে সংজ্ঞাটা যদি একটু দিতে চাই, আইসোটোপ কাকে বলে? যে সকল মৌলের পরমাণু সমূহের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান। একটু খেয়াল করো, আইসোটোপ কি? যে সকল মৌলের পরমাণু সমূহের প্রোটন সংখ্যাগুলো সমান। ধরো ক নামক একটা বা এ নামক একটা মৌল আছে, বি নামক আরেকটা মৌল আছে। এ নামক মৌলে 17টা প্রোটন আছে, বি নামক মৌলে 17টা প্রোটন আছে। প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা কি সমান, কিন্তু ভর সংখ্যাগুলো ভিন্ন। ধরো এটাতে ভর হচ্ছে 35, এটাতে ভর হচ্ছে 36। এটা ধর হচ্ছে প্রোটন সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা। তো এখানে নিউট্রন কতগুলো হবে দেখো তো। এটাতে 35 থেকে 17 বাদ দিলে 18 থাকতেছে, এটাতে থাকতেছে 36 থেকে 17 বাদ দিলে কত হবে? 19 থাকবে। তো দেখো কি পাইতেছি আমরা, প্রোটন সংখ্যাগুলো সমান। এই যে প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন হওয়ার কারণে নিউট্রন সংখ্যাও ভিন্ন হবে। তাদেরকে পরস্পর আইসোটোপ বলবে, অর্থাৎ এ ও বি এখানে পরস্পরের আইসোটোপ। আইসোটোপ জিনিসটা কি? পরমাণু সমূহের 2 বা ততোধিক পরমাণু সমূহের প্রোটন সংখ্যা যদি সমান হয়, ভর সংখ্যা যদি ভিন্ন হয় এবং নিউট্রন সংখ্যা যদি ভিন্ন হয়, তাদেরকে পরস্পর আইসোটোপ বলে। আমরা হচ্ছে আজকে যে আইসোটোপ কাকে বলে সেটা পর্যন্ত থাকুক।